বাংলাদেশে ভারত বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি। ফেনী চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। একাধিকবার বাংলাদেশের তরফ থেকে যে ভারত বিদ্বেষী রূপ আমরা দেখেছি, ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, এবং তারপরেও কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। মুখে সম্প্রীতির কথা বললেও কিন্তু বারে বারেই কাজের ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশেই থেকে গিয়েছে। এবার এক ভয়াবহ নজির, যেমনটা আপনাদের বলছিলাম যে এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। যেই ফেনী চট্টগ্রাম মিরসরাইয়ে ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা, আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? কিভাবে করলেন? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যায়, নেপাল, ভুটান, চায়নায় যাব, সেটাই আমরা কখনো পাইনি। তাহলে এইখানে আমরা ফেনী মিরসরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম? প্রিয় ভাইয়েরা, এভাবে হবে না। আমরা যেটা করছি এটা ক্লাসরুম। আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, বাংলাদেশের পরিবর্তন হলো কোথায়? মুখে সম্প্রীতির কথা বললে গঠনমূলক ইতিবাচক রূপ বাংলাদেশের আমরা কোথায় দেখতে পেলাম? এবার তো একেবারে বলছে ভারতীয়দের লাথি মেরে সে দেশ থেকে বের করে দেওয়া হবে। একেবারে দেখো, যে ভিডিও বার্তা ইতিমধ্যে ভাইরাল হয়েছে বাংলাদেশে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান তিনি যে পরিষ্কার ভাষায় বলছেন যে ভারতীয়দেরকে বার করে দেওয়া উচিত, বাংলাদেশ থেকে লাথি মেরে বার করে দেওয়া উচিত। একেবারে অসাংবিধানিক যে শব্দ তাকে ব্যবহার করতে দেখা গেছে, এবং তিনি যেখানে এই শব্দ ব্যবহার করছেন সেটা কিন্তু একটা জমায়েত বা একটা গ্যাদারিংয়ের মধ্যে। ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে গত সোমবার দিনকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন ঢাকাতে যান এবং এই গণ অভ্যুত্থানের পরে ভারতে একজন প্রতিনিধি বাংলাদেশে গিয়েছেন এবং সেখানে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন থেকে শুরু করে দু দেশের মধ্যে সম্পর্ক যাতে আরও সুন্দর হয় সেই বিষয়ে এত পর্যালোচনা হয়েছে বা সেখানে আলোচনা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। সেই আলোচনার পরে বা সেই বৈঠকের পরে যে বার্তা একের পর এক আসছে, তা থেকে কিন্তু মোটেও এই গোটা বিষয়টি কিন্তু আশাব্যঞ্জক লাগছে না। এখান থেকেই প্রশ্ন উঠছে যে সেই সময় বৈঠক টেবিলে বাংলাদেশের তরফে দু দেশের সম্পর্ককে কেন্দ্র করে বা সুসম্পর্ককে কেন্দ্র করে তারা যে গঠনমূলক বার্তা দিয়েছিল, সেই বার্তা কি তাহলে নিচু স্তর পর্যন্ত পৌঁছচ্ছে না? যার ফলস্বরূপ তারেক রহমানের মতন কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি সংগঠনে তিনি এরকম অসাংবিধানিক একটা বক্তব্য রাখছেন ভারতীয়দের উদ্দেশ্যে, এবং এখানে পরিষ্কার তিনি হুমকি দিচ্ছেন যে তাদেরকে বার করে দেওয়া হবে, তাদেরকে লাথি মেরে দেশ থেকে বার করে দেওয়া হবে। এবং এর পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি যে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে যে আইনজীবী গতকালকে চট্টগ্রাম আদালতে গেলেন, তাকে আদালত কক্ষের ভেতরেই তাকে কিন্তু তার কাজে বাধা দেওয়া হলো। এবং শুধুমাত্র তাই নয়, তাকে আইনি জটিলতাতে তাকে বাধা দেওয়া হলো। আইনি জটিলতাতে যখন না পারছে তখন তাকে বিচারকের সামনেই তাকে কার্যত হুমকি দেওয়া হচ্ছে, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। এবং এই ঘটনা 24 ঘন্টা পেরোনোর পরে এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্ত আইনজীবীদের তরফে বা তাদেরকে কাউকে কিন্তু আটক বা গ্রেফতার করা হলো না, তাদের নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। এবং এই গোটা বিষয় নিশ্চয় কিন্তু বাংলাদেশ প্রশাসন। ফলত প্রশ্ন উঠছে যে তাদের এই সদিচ্ছার ক্ষেত্রে তারা যে বার্তা বিক্রম সচিব বা বিদেশ সচিবকে দিয়েছেন বা ভারতবর্ষকে দিয়েছেন কূটনৈতিকভাবে, সেই সদিচ্ছা কি তৃণমূল স্তর পর্যন্ত যাচ্ছে না? সেই বার্তা কি নিচু স্তর পর্যন্ত যাচ্ছে না? এবং সেই কারণেই কি ভারতীয়দের উপরে বা ইসকন সন্ন্যাসী বা সেখানকার সংখ্যালঘুদের উপরে একের পর এক এ ধরনের অত্যাচার আসছে? এবং গতকালকে আমরা দেখলাম যে রবীন্দ্র ঘোষকে কার্যত ফিজিক্যাল অ্যাসল্ট করার পরে তিনি আজকে সদর্পে আদালত কক্ষে ঢুকেছেন, কিন্তু আমরা এখনো জানি না যে আদালত কক্ষের ভেতরে তিনি কি তার সওয়াল জবাব পেশ করতে পারছেন। ইসকন কর্তৃপক্ষের তরফে বাংলাদেশ ইসকনের উপরে যোগাযোগ রাখা হচ্ছে, কি সেখানে ঘটনাক্রম হচ্ছে তার উপর নজর রাখা হচ্ছে, এবং তারা কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন সেই রবীন্দ্র ঘোষকে যিনি এত প্রতিকূলতার মাঝখানেও ইসকনের সন্ন্যাসীর হয়ে তিনি তার প্রাণ যাওয়ার ভয় রয়েছে এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি আজকে আদালত কক্ষে গিয়েছেন, এবং সেখানে এই গোটা শুনানি যাতে এগিয়ে নিয়ে আসা যায়, যাতে চিন্ময় কৃষ্ণের সঠিকভাবে বিচার পান, তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তো তার জন্য ইসকন কর্তৃপক্ষ কিন্তু রবীন্দ্র ঘোষকে ধন্যবাদ। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আদালতে, কিন্তু যে প্রশ্ন বারে বারে উঠে আসছে যে বাংলাদেশ আদালত, সেখানে বিচার ব্যবস্থার উপর কতটা ভরসা করা যায় এই মুহূর্তে? রবীন্দ্র ঘোষ তিনি কি তার বক্তব্য পেশ করতে পারবেন? গতকালই যেভাবে দেখা গেছে প্রাণনাশের হুমকি
এবং আক্রমণের মুখেও যদিও অবিচল থেকেছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, মার খেয়েও নির্ভীক সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। ফের চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি যাতে এগিয়ে নিয়ে আসা যায় তার জন্যই আদালতের দ্বারস্থ হয়েছেন রবীন্দ্র ঘোষ।